এইচএস 2026 বোর্ড থেকে মডেল কোশ্চেন পেপার তো দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে অনেকগুলি মডেল কোশ্চেন পেপার আমি ভালো মতো রিসার্চ করে দেখেছি এই মডেল কোশ্চেন পেপারটি সব থেকে গুরুত্বপূর্ণ। আর এটা যদি কেউ না করে যায় তবে কিন্তু বোর্ডে গিয়ে অনেক কিছু মিস করবে, কারণ আমি দাবি করে বলতে পারি এখান থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলো আসবে। যদি তোমরা গ্রামার সলভ ভিডিওসটা যদি তুমি না দেখে থাকো, অ্যাকচুয়ালি আমি এর আগের ভিডিওতে গ্রামারটা সলভ করে দিয়েছি, মডেল সেটের সমস্ত গ্রামার। অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও, ডেসক্রিপশনে গ্রামারের লিঙ্ক দিয়ে রাখলাম। আর তার সাথে মডেল সেট 1 আর মডেল সেট 2 সলভ করে দিয়েছি ফ্রিতে, অবশ্যই দেখে নিও। আজকে আমরা করতে যাচ্ছি মডেল সেট 3। আমার হিসেবে এটা 3, বইয়ের মধ্যে তো দুটো দেওয়ার পরে আবার মডেল সেট 2 নাম দিয়েছে, কিন্তু আমরা এটাকে 3 বলবো। আর সব থেকে বড় কথা, নাম্বারিংগুলো দেখো, বোর্ডের নাম্বারিং কি সুন্দর করেছে মডেল সেটে। সেকশন এ নাম্বার কি এ, ঠিক আছে, কোশ্চেন কি এ। আচ্ছা, স্টুডেন্টসরা কি এরকমভাবে নাম্বার দিবে? ট্রিপল এ, এ তারপরে এ তারপরে এ, এরকম করে লিখবে? যখন আমরা নাম্বারিং ভুল করি তখন বোর্ড তো সঙ্গে সঙ্গে খাজ করে নাম্বার কেটে দেয়, কিন্তু বোর্ডের নাম্বার এই যে দেখো নাম্বারিং কিভাবে করেছে, এ এ এ। তারপরেই দেখবে আরেকটা জিনিস, যে কিছুক্ষণ পরে গিয়ে এই যে এ এ কথাটা যে রয়েছে, পরবর্তীতে গিয়ে আবার 2 হয়ে গেছে। মানে ওপরে হেডিংটাতে কি ছিল, এ ছিল, তারপরে হেডিংটাতে 2 হয়ে গেছে। বাহ, এর জন্য তো সত্যি কথা যে বোর্ডকে একটা স্যালিউট দেওয়াই উচিত, তাই না? কারণ 27 তারিখ এত দেরি করে মডেল সেট দেওয়ার পরেও এত বড় ভুল, আর স্টুডেন্টসরা ভুল করলে সেখানে সঙ্গে সঙ্গে নাম্বার কাটা চলে যাবে। চলো সেটা বাদ দিয়ে আমরা আজকে সলভ করি সব থেকে ইম্পর্টেন্ট, হাউ ডিড অ্যালিস ম্যানেজ টু সি কাপবোর্ডস, বুক শেলফস, জার্স ওয়াইল ফলিং। অ্যালিস কি করে এই যে কাপবোর্ড, বুক শেলফস আর জার্স এগুলোকে সে পড়ন্ত অবস্থায় যখন সে পড়ছিল দেখলো কিভাবে? অ্যাকচুয়ালি অ্যালিস কিন্তু খুবই ধীর গতিতে পড়ছিল, তার জন্য সেটা দেখতে পেয়েছিল। সেটার অ্যান্সার আমি এখানে এভাবে লিখে দিয়েছি, বিকজ শি ফেল ভেরি স্লোলি। ঠিক আছে, আরেকটা কথা, প্রথম লাইনটি কিন্তু অবশ্যই স্টোরির নাম আর লেখকের নাম দিয়ে শুরু করবে। যেমন ইন লুইস ক্যারেলস স্টোরি অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল, তারপরে গিয়ে আমি অ্যান্সারটি করেছি। ওকে, তো এভাবে করার চেষ্টা করবে। অ্যান্সারটি তুমি দেখে নাও। অনেকে বলবে আবার যারা স্ক্রিনশটের জন্য এসেছে, স্যার আপনি সরেন না, না সরলে আমি দেখবো কি করে? তুমি তো কেটে কেটে দেখছো, তুমি যদি পুরো লেকচারটা দেখো তাহলে না তুমি নিতে পারবে। ওয়াই কুড নট অ্যালিস গো থ্রু দ্য লিটল ডোর ইভেন দো শি হ্যাড দ্য কি? অ্যালিস কেন যেতে পারলো না সেই ছোট্ট দরজার মধ্যে দিয়ে, যদিও তার কাছে সেটার চাবি ছিল? কারণ তার হাইটটা ছিল অনেক বড় আর সেই দরজাটা ছিল অনেক ছোট, তার মাথাটা অবধি ঢুকছিল না। আর যদি তার মাথাটা ঢুকেও যায়, তার কাঁধগুলো সেই দরজার মধ্য দিয়ে যাবে না, তাই না? সেটার অ্যান্সারটা দেখে নাও, যে প্রথমে আমি লেখকের নাম আর স্টোরির নাম দিয়েছি, তারপরে অল দো অ্যালিস, অল দো মানে যদিও, পজেসড মানে তার কাছে ছিল গোল্ডেন কি, she could not pass through the door because her physical stature was too large, তার যে ফিজিক্যাল বডিটা ছিল অনেক বড় ছিল সেই দরজার জন্য। ওকে, তার জন্য সেটাতে সে ঢুকতে পারলো না। এবার তোমরা অনেকে ভাবতে পারো, যারা ইংলিশে একদম অ্যান্সার করতে চাও না তাদেরকে আমি বলবো যে অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল থেকে আমি কিন্তু বলিনি পড়তে, আমি বলেছি আমার স্টুডেন্টসদের 3 কোশ্চেনটা ভালো মতো পড়বে, তাহলেই কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন কমন চলে আসবে। এখনও অবধি যারা পড়োনি, এখনও অবধি যারা গল্প কমপ্লিটই করোনি, তাদেরকে আমি বার্তা দিচ্ছি 3 কোশ্চেনটা এখনও সময় আছে, পড়ে নাও, তাহলে হয়তো তুমি শর্ট আর বড় কোশ্চেন দুটাই কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল যারা আগে পড়েছো ভালো কথা, তোমরা একবার রিভিশন দিয়ে নাও। হুম ডিড দ্য কিং ফার্স্ট কনসাল্ট টু ফাইন্ড দ্য অ্যান্সার? রাজা প্রথমে কার সঙ্গে কনসাল্ট করেছিল? যারা যারা প্রথম থেকেই জানো, 3 কোশ্চেন পড়েছো, তারা জানো যে সেই জ্ঞানী গুণী ব্যক্তিদের সঙ্গে করেছিল। তারা কেমন ছিল? লার্নেড ম্যান অ্যান্ড স্কলার্স অফ হিস কিংডম, তাই না? তো এটা হয়ে গেল অ্যান্সার। এবার স্যার আপনি একটু এক্সট্রা কেন লিখেছেন? কারণ 2 মার্কসের আছে, 2 মার্কসের জন্য একটু এক্সট্রা করে আমি লিখেছি যাতে নাম্বার কাটানো যায়। কিন্তু আমার প্রথম যে স্টেপটা সেটা মনে রাখতে হবে যে অবশ্যই আমরা লেখকের নাম আর গল্পের নামটা লিখব। গল্পের নামটাকে আমরা কমার মধ্যে রাখবো, ওপরের ইনভার্টেড কমার মধ্যে। ইন দ্য স্টোরি, লিও টলস্টয় স্টোরি 3 কোশ্চেন, সেই উন্ডেড ম্যানটা কেন মারতে চেয়েছিল রাজাকে?
সেই যে ক্ষতবিক্ষত মানুষটা কেন রাজাকে মারতে চেয়েছিল? কারণ রাজা তার ভাইকে মেরেছিল এবং তার জমি কেড়ে নিয়েছিল, সেটাই আমি লিখেছি। যদি ওয়াই দিয়ে কোশ্চেন থাকে তাহলে আমরা অ্যান্সার করি কি দিয়ে? বিকজ দিয়ে, তাই না? বিকজ দিয়ে করি। কিন্তু এখানে 3টে লাইন দিয়ে করা আছে, দেখো এখানে যে দ্য উন্ডেড ম্যান সট টু অ্যাসেসিনেট দ্য কিং টু সিক রিভেঞ্জ, মানে তার প্রতি বদলা নেওয়ার জন্য সে করেছিল। সিক মানে কি? খোঁজা বা কোনো কিছুর উদ্দেশ্য থাকা। রিভেঞ্জ মানে বদলা নেওয়া, ঠিক আছে? কারণ তার ভাইকে সে মেরে দিয়েছিল আর তার জমি নিজে কেড়ে নিয়েছিল। তো কখন মারতে চেয়েছিল সেটাও লেখা আছে, যখন রাজা সেই একা জার্নি করছিল হারমিটের সেই কুঁড়ে ঘর অবধি, ঠিক আছে? যখন ফিরবে তখন মারতে চেয়েছিল। এবার ছোট কোশ্চিন চলে আসলো আমাদের গল্প থেকে, কবিতা থেকে। এবার অনেকে হয়তো ভাবছো স্যার আমরা এই যে গল্প এবং কবিতা থেকে কটি করে ছোট কোশ্চিন করতে হবে? অবশ্যই দুটো দুটো করে। কবিতা থেকে দুটো অ্যান্সার করতে হবে, গল্প থেকে দুটো অ্যান্সার করতে হবে। আমি বলেছি যে যারা এখনো পড়োনি 3 কোশ্চেন থেকে দুটো যে ছোট কোশ্চেন আছে সেটা কমন পেয়ে যাবে যদি তোমরা ভালো মতো করো। ওকে, সব করতে হবে মেন কথা। হোয়াট ডাজ দ্য হক মিন হোয়েন ইট সে রিহার্স ইন দ্য সান ইন হক রোস্টিং? এই রিহার্স বলতে সে কি বুঝিয়েছে? রিহার্সেস, অ্যাকচুয়ালি রিহার্সেস মানে প্র্যাকটিস করা, বলে রিহার্সাল চলতেছে, প্র্যাকটিস করা। সে যখন ঘুমিয়ে থাকে, চোখ বন্ধ করে থাকে, তখনও সে মেন্টালি প্র্যাকটিস করে কিসের? সেই শিকারের। মানে সে কি করে তার শিকারগুলো করবে, চোখ বন্ধ করে এগুলো সে ভাবতে থাকে। হকের এটা কিন্তু জিনিস, এমন একটা জিনিস যেটা আমি তোমাকেও বলবো যে তুমি যে পরীক্ষায় ভালো করছো এটা তুমিও চোখ বন্ধ করে একবার রিহার্স করবে প্রতিদিন। তোমার লাইফে তুমি যাই অ্যাচিভ করতে চাও না কেন, চোখ বন্ধ করে একবার ভাববে যে আমি ওই জায়গায় পৌঁছে গেছি। হয়তো তুমি পৌঁছে যেতে পারো, কারণ তুমি যদি সেটার উপরে কাজ করো তাহলে তোমাকে আর কে আটকাবে? যেমন হক কিন্তু শুধু চোখ বন্ধ করে থাকে না, সে অ্যাকশনও নেয়। এটাই হচ্ছে মহান এবং নর্মাল মানুষদের মধ্যে তফাৎ। ইন দ্য হোয়াট ডাজ ফায়ার সিম্বলাইজ ইন দ্য থার্ড কোয়াট্রেন অফ দ্যাট টাইম অফ দ্য ইয়ার সনেট 73? উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73-তে এই ফায়ার দিয়ে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, ফায়ার দিয়ে, আগুন দিয়ে কি বোঝানো হয়েছে? তাহলে আমি প্রথমে কি করেছি? প্রথমে কবির নাম এবং কবিতার নাম দিয়েছি, ওকে। তারপর বলেছি তার যে থার্ড কোয়াট্রেন আছে, মানে তৃতীয় যে চতুর্থ 4টা লাইন আছে, তৃতীয় 4টা লাইন, ঠিক আছে। এক সনেট কত কবিতা কত লাইনের হয়? অ্যাকচুয়ালি সনেট হয় 14 লাইনের কবিতা, তাই না? তো তৃতীয় যে 4টা লাইন রয়েছে সেখানে ফায়ার বোঝানো হয়েছে তার জীবনকে। তার জীবনটা আস্তে আস্তে নিভে যাচ্ছে। কি নিভিয়ে দিচ্ছে তার জীবনকে? সেই ছাইগুলো, সেই কাঠগুলো, যে কাঠগুলো একসময় সেই জীবনকে জ্বালিয়েছিল, সেই কাঠগুলোই এখন ছাই হয়ে তাকে নিভিয়ে দিচ্ছে। ওকে, যারা যারা এটার একটু অন্তর মানে ডিপ মিনিং জানতে চাও তারা আমার অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিও। সনেট 73 SBR EdTech সার্চ করলেই চলে আসবে। ওকে, হাউ ডাজ দ্য ফাইনাল কাপলেট? কাপলেট বলতে এখানে লাস্টের দুটো লাইনের কথা বলা হয়েছে। সেখানে সনেট 73-তে লাস্টের দুটো লাইন কি বুঝিয়েছে দেখে নাও। লাস্টের দুটো লাইনে বোঝানো হয়েছে যে যখন মানুষ মৃত্যুর সম্মুখীন হয় তখন মানুষের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। মানে কোনো একটা মানুষ মারা যাবে এবং তখন সেই মানুষকে সবাই ভালোবাসতে শুরু করে। ওকে, তো আমরা যেই জিনিসটাকে হারিয়ে ফেলি বা হারাতে যাচ্ছি সেই জিনিসটার প্রতি মায়া আমাদের তত বেশি মানে আরও তীব্র হয়। ওকে, তো এটাই বোঝানো হয়েছে। অবশ্যই এখানে তোমরা ইয়েটা দেবে, কবির নাম আর কবিতার নামটা অবশ্যই দেবে। এখানে দেওয়া হয়নি কিন্তু অবশ্যই দেবে। The greenhouse effect, the poem, how does the poem reflect concern for future generation in the poem? মানে গ্রিন হাউস এফেক্ট যে কবিতাটা, সেখানে ভবিষ্যতের প্রজন্মের জন্য কবি কিরকম একটি বার্তা দিয়েছেন। গ্রিন হাউস এফেক্ট কার্ল ডেনিসের লেখা, সেটা প্রথমের দিকে মেনশন করে দিয়ে তিনি বলেছেন দ্য পোয়েট শোস কনসার্ন ফর দ্য ফিউচার জেনারেশন বাই ডিসক্রাইবিং আওয়ার এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাজ দ্য বিট্রায়াল অফ আওয়ার চিলড্রেন। মানে আমরা কি করছি, আমরা এই এনভায়রনমেন্টকে, এই জলবায়ুকে আমরা দূষিত করে দিচ্ছি, ভবিষ্যৎ প্রজন্ম যেটা আমাদের ভুগবে এটার জন্য। ওকে, এটার বার্তা দিয়েছেন। যারা যারা স্ক্রিনশট নেওয়ার ভালো মতো নিয়ে নাও। এরপরে আসছি আমরা থার্ড লাইনে। ওকে, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ দ্য টু কোশ্চেন্স। এখানে চলে আসলাম আমরা এখন পুরোপুরি গ্রামার সেকশনে।
তাহলে গ্রামার কততে রয়েছে? 3-তে রয়েছে। এবার কি দেখতে পাচ্ছি আমরা? দ্য বয় ওয়াকড অ্যালোন অ্যালং দ্য কোয়াইট হিল রোড। ছেলেটি চুপচাপ একা একা হেঁটে গেল সেই পাহাড়ের রাস্তায়। হি নোটিস দ্য সেন্ট অফ ওয়াইল্ড ফ্লাওয়ার্স ইন দ্য এয়ার। সে বাতাসের মধ্যে সেই বন্য ফুলের গন্ধ পাচ্ছিল। এ সাডেন ড্রিজল বেগ্যান। ড্রিজল মানে ছোট্ট ছোট্ট বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হওয়া। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। মেকিং দ্য পাথ স্লিপারি। সেই রাস্তাটিকে সেই বৃষ্টিটা আরো বেশি পিচ্ছল করে দিল বা পিছলা করে দিল। ওকে, তো এখানে বলছে এটাকে কমপ্লেক্স করো। কমপ্লেক্স সেন্টেন্সের একটা জিনিস কি বলতো, যে যতগুলোই লাইন থাকুক না কেন একটা লাইনে নিয়ে আসতে হবে। মানে মাঝখানে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। যেমন এখানে দেখো উপরে ফুল স্টপ আছে, সেরকম নিচে আমরা অ্যান্সারে ফুল স্টপ দিতে পারবো না। তো শিখিয়ে দিই। এই যে আমি বললাম কি, ছেলেটি হেঁটে হেঁটে সেই শান্ত পাহাড়ের রাস্তায় গিয়েছিল। সে দেখলো ওয়াইল্ড ফ্লাওয়ারের, সে ওয়াইল্ড ফ্লাওয়ারের গন্ধ নিল। ঠিক আছে, তারপরে বৃষ্টি শুরু হলো আর পাতটাকে, সেই পথটাকে কি করলো? পিচ্ছল বানিয়ে দিল। তো এখানে আমরা ইউজ করব যখন। যখন ছেলেটা সেই পাহাড়ের রাস্তায় গেল, সে বাতাসের মধ্যে বন্য ফুলের গন্ধ পেল এবং একটা মানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো আর পথটা পিচ্ছিল হয়ে গেল। এবার তোমরা ভাবছো স্যার এখানে অ্যান্ডটা ইউজ করা যাবে? অ্যান্ড তো কম্পাউন্ডে থাকে, আমরা অ্যান্ড কীভাবে ইউজ করতে পারি? পারবে, যদি 3টে লাইন থাকে, কমপ্লেক্সের মধ্যে 3টে লাইন থাকে, তাহলে এই যে দ্বিতীয় লাইনটা, দ্বিতীয় লাইনটিতে অ্যান্ড বসাতে হবে। কি বললাম? যদি 3টে লাইন থাকে কমপ্লেক্সে তাহলেই অ্যান্ড বসাতে পারবে কমপ্লেক্স সেন্টেন্সে। এমনি 2টো লাইন থাকলে কিন্তু বসানো যাবে না, কারণ ওটা কম্পাউন্ড হয়ে যাবে। নয়তো কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য। যৌগিক মানে কি? দুটি বাক্য। বিমলা ফেল্ট টোন বিটুইন হার লয়ালিটি টু হার হাজব্যান্ড and the excitement of her nationalist politics which stirred her imagination and challenged her values. প্রথমে দেখব যে আমাদের লাইনটা শেষ হচ্ছে কোথায়, যে বিমলা felt her tone between her loyalty to her husband and the excitement of her nationalist politics. তো এই জায়গাটা তো হুইচ দিয়ে শুরু হচ্ছে। হুইচ দিয়ে শুরু হচ্ছে মানে কোনো নতুন লাইন হতে পারে না। ঠিক আছে, তার জন্য অ্যান্ডের এখানেই আমাদের প্রথম লাইনটি শেষ হয়ে গেছে। তারপরে এই যে পুরো লাইনটা, এটা হচ্ছে আলাদা লাইন। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা এটিকে এতটা অবধি লিখতে পারি। ঠিক আছে, অথবা আমরা পুরো লাইনটিকে লিখে দিয়ে, পুরো লাইনটিকে পলিটিক্স অবধি লিখে দিয়ে তারপরে দিস এক্সাইটমেন্ট স্টিয়ার্ড হার ইমাজিনেশন অ্যান্ড চ্যালেঞ্জ হার ভ্যালিউস, এটাও করতে পারি। ওকে, এটা জিনিসটা স্প্লিট যারা যারা জানো না, তোমাদেরকে বলে রাখি, স্প্লিটের অনেকগুলো কিন্তু ভিডিও আমি করিয়েছিলাম 3rd সেমিস্টারে, তোমরা একটু হলেও সেগুলো দেখতে পারো। ফোর্স, এবার সেকশন বিতে চলে এসেছি। সেকশন বি হলো তোমাদের গ্রামার থাকবে। গ্রামারে কোন জিনিসটা থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা আর্টিকেল প্রিপোজিশন। এবার তোমাদের ভালো মতো আমি বলে দিই, ওপরে যে সিনথেসিসগুলো করালাম এখনই আমি, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে এই যে স্প্লিট, হয় ওগুলো করতে হবে, নয়তো এই আর্টিকেল প্রিপোজিশন আর ন্যারেশন করতে হবে। আবার বলে দিই কি জিনিস, হয় তোমাদের কমপ্লেক্স আর স্প্লিট করতে হবে, নয় তোমাদের আর্টিকেল প্রিপোজিশন আর ন্যারেশন করতে হবে। এই জিনিসটি প্রথম থেকে বোর্ড তো ক্লিয়ার করে দেয়নি। তারপরে আমি কি করেছিলাম, যে আমি আর্টিকেল প্রিপোজিশনের 3টে মাস্টার ক্লাস তৈরি করেছি আর তার সঙ্গে তৈরি করেছি ন্যারেশনের 3টে মাস্টার ক্লাস, কারণ জানি ভবিষ্যতে এরকমই কিছু ঘটতে চলেছে। আর তোমাদের জন্য সেই মাস্টার ক্লাসগুলো ফ্রিতে দেওয়া আছে ইউটিউবে, অবশ্যই সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নিও, তাহলে তুমি কিন্তু ইজিলি করতে পারবে। আর সত্যি বলছি, এই যে আর্টিকেল প্রিপোজিশন আছে না, এর আগের গ্রামার ভিডিওতে এত সহজ করে শিখিয়েছি যে শুধুমাত্র সেই 40 মিনিটের ভিডিওতে পুরোপুরি এইচএসের যত ইম্পর্টেন্ট গ্রামার রয়েছে মডেল সেট থেকে, সব গ্রামার আমি সলভ করে দিয়েছি ফ্রিতে। শুধু 40 মিনিট লাগবে, আমার সঙ্গে তুমিও সলভ করতে পারবে। খাতা নিয়ে এই ভিডিওটা দেখার পরে খাতা নিয়ে বসে পড়ে ওই ভিডিওটা কমপ্লিট করে নাও। এই জিনিসটি আমি কালকেই কমপ্লিট করে দিয়েছি, যেহেতু এটা মডেল সেট থেকেই আছে। আমি বলেছিলাম এটা প্রেস হলো এখানে অন, কারণ এটা বিষয় বুঝিয়েছে,
আর এখানে অন, কারণ এটাও বিষয় বুঝিয়েছে, বা ফর কখন বসে আইএনজি থাকলে। এই জিনিসটি আমি ভালো মতো বুঝিয়েছি, গ্রামার ভিডিওটা প্লিজ দেখে নিও। তারপরটা তো আমি আর বললাম না, এগুলো সব অ্যান্সার আমি গ্রামার ভিডিওতে করেছি, অবশ্যই তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে, বা আমার চ্যানেলে ঢুকলেই প্রথমের দিকে দেখতে পাবে গ্রামার ওয়ান শর্ট ভিডিও। এবার চলে এসেছে মরিয়ার ক্যারেক্টার। মরিয়ার ক্যারেক্টারে স্যার এখানে ট্র্যাজেডি এসেছে, মরিয়ার ক্যারেক্টারের ট্র্যাজেডিতে সে কেমন রেসপন্স দিল এটা এসেছে। আপনি তো ক্যারেক্টার করিয়েছেন, ক্যারেক্টারটাই লিখে দেবে, কোনো চেঞ্জেস নেই। শুধুমাত্র মরিয়া যেভাবেই আসুক না কেন, মরিয়ার ক্যারেক্টার আসুক, মরিয়ার রিয়াকশন আসুক, মরিয়ার এই রেসপন্ড আসুক, বা ট্র্যাজেডি আসুক, ঠিক আছে, বা মরিয়া একজন মা হিসেবে কেমন ক্যারেক্টার সেটা আসুক, যেটা পড়ে গেছো আমার থেকে, যেটা আমি লিখে দিয়েছি তোমাদের জন্য সেই সাজেশন ব্যাচে আর দ্য লেজেন্ডস ব্যাচে, সেটাই পড়ে যাবে। আগের ভিডিও থেকে যদি স্ক্রিনশট নিয়ে থাকো সেটাই পড়ে যাবে। আর যারা একদম নতুন দেখছো তারা যদি পয়েন্ট পয়েন্ট করে লিখতে চাও, কারণ এখনকার ছাত্র তো পয়েন্ট করে লিখতে ভালোবাসে, তাই এখানে তোমাদের জন্য একটা অ্যান্সার থাকলো, তোমরা এটা পড়ে নিতে পারো। কিন্তু আগের যারা পড়ে নিয়েছো তারা আবার পড়তে যাবে না প্লিজ, আমি ভালো মতো বুঝিয়ে রাখি। এটা ডবল হয়ে গেছে আই থিঙ্ক, ও এখানে আই থিঙ্ক নো এখানে কোশ্চেনটা ভুল হয়েছে। কোশ্চেনটা কি বলতো, কোশ্চেনটা কি আছে যে এখানে রাইডার্স টু দ্য সিতে রিলিজিয়নকে কিভাবে দেখানো হয়েছে, কোশ্চেনটা ভুল আছে। ওকে, রাইডার্স টু দ্য সিতে রিলিজিয়নকে কিভাবে দেখানো হয়েছে, তো এইভাবে হয়ে গেল অ্যান্সারটা, দেখে নাও রিলিজিয়নকে কিভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, আমি বলে রাখি এখন লাস্টের দিন এটা একদম পড়তে হবে না, এটা একদম পড়তে হবে না, আমি অ্যাসিউরিটি দিচ্ছি, রিলিজিয়ানটা একদম পড়তে হবে না। আমি রাইডার্স টু দ্য সি এর একটি সাজেশন ভিডিও ছেড়েছিলাম, সেই চারটা পড়ে যাবে। যদি এটা আসে আরেকটি অপশন তো থাকছে, ওটা অ্যাটেন্ড করবে। আমি সেই 4টা না 5টা কোশ্চেন দিয়েছি রাইডার্স টু দ্য সি এর সাজেশনে, অবশ্যই সার্চ করো ইউটিউবের মধ্যে রাইডার্স টু দ্য সি সাজেশন SBR EdTech, চলে আসবে ভিডিওটি, সেখান থেকে সেই 5টি কোশ্চেন দেখে নাও, উত্তর সহ আমি দিয়েছি। নেক্সট, এরপরে চলে আসলো গল্প থেকে। এবার গল্পতে তো আমি অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল করাইনি, ঠিক আছে, অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল আমি আমার স্টুডেন্টদের করতে মানা করেছি। তোমরা যারা যারা এখান থেকে স্ক্রিনশট নিতে চাও, করতে চাও, লিখে নাও, ঠিক আছে। তারপরে চলে আসি আমরা 3 কোশ্চেনে। 3 কোশ্চেনে এখানে বলেছে হারমিটের চরিত্রর বা হারমিটের যে রোল ছিল সেটা ব্যাখ্যা করো, আর হারমিট কি করে কিংকে তার জ্ঞান প্রদান করলো। আচ্ছা, একটা কোশ্চেন মনে আছে, ইউ হ্যাভ বিন অলরেডি অ্যান্সার্ড, মনে আছে সেটা? ওই যে লাস্টের দিকে আমি বলেছিলাম ইউ হ্যাভ বিন অলরেডি অ্যান্সার্ড, সেই কোশ্চেনটাই এসেছে। আর হারমিটের ক্যারেক্টার তুমি এমনিতেই লিখতে পারবে। আমি যদি বলি হারমিট কোথায় থাকতো, জঙ্গলে থাকতো। হারমিট কাদের সঙ্গে দেখা করতো? নান বাট কমন ফোক, মানে শুধুমাত্র সেই সাধারণ মানুষদের সঙ্গে। তারপরে হারমিটের পরন কেমন ছিল, সে কেমনভাবে থাকতো? একা থাকতো। কোথায় থাকতো? কুটিরের মধ্যে থাকতো, তাই না? এটাই হচ্ছে হারমিটের ক্যারেক্টার। আর সে কেমন ছিল? খুবই জ্ঞানী ছিল, ওয়াইজ। তুমি যদি এরকম করে লিখে দাও তাও চলবে, কারণ তুমি কিন্তু পড়ে গেছো। তবুও তোমার যদি একদম আইডিয়াল অ্যান্সার দরকার হয় এখান থেকে লিখে নাও, খুবই ইজি ওয়েতে লিখে দিয়েছি। তুমি যখন খাতায় নোট করবে বা পড়বে তুমি বুঝতে পারবে যে যে কোনো নোট বইয়ের থেকে আমার অ্যান্সারগুলি অনেকটা ইজি। ওকে, এরপরে ট্রু উইজডমে কি করে নিয়ে আসলো, ইউ হ্যাভ বিন অলরেডি অ্যান্সার্ড, সেই কোশ্চেনটির অ্যান্সারটি এটা। বারবার করে একই কোশ্চেনের উত্তর আলাদাভাবে পড়ে নিও না, আমি তোমাদের কিন্তু বলে দিলাম। আর যারা যারা শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে চলে যাবে তাদেরকে কংগ্রাচুলেশনস, তারা সারা রাত পড়বে। এবার হকে অ্যাটিটিউড লাইফ আর ডেথের প্রতি এটা কেমন ছিল, আর ন্যাচারাল যে অর্ডারগুলো সেটাকে সে কিভাবে দেখতো, মানে ন্যাচারাল জিনিসগুলোকে, এটার অ্যান্সার আমি আমার সাজেশন আর লেজেন্ডস ব্যাচে অনেক আগেই দিয়ে দিয়েছি, আমার হিসেবে সাজেশন হিসেবে দেখে নাও। আর যারা যারা আগের থেকে পড়েছো আমি তাদেরকে বলবো নতুন করে কিছু পড়তে যেও না, সেগুলোই পড়ো, সেখান থেকেই আসবে। শুধুমাত্র একটু কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে এইভাবে, একটু দেখে নিও প্লিজ। এখানে দেখো যেমন এসেছে এজিং আর মর্টালিটি, মৃত্যু, জীবন আর মৃত্যু কী রকম দেখানো হয়েছে, আমি আগেই দিয়েছি কি না? ওখানে লাইফ আর ডেথ আছে, এখানে এজিং আর মর্টালিটি আছে। মর্টালিটি মানে মরে যাওয়া, এজিং মানে বৃদ্ধ হওয়া। আর আমি কি দিয়েছিলাম? লাইফ অ্যান্ড ডেথ মানে জীবন আর মৃত্যু, তাই না? একদম কিচ্ছু ডিফারেন্সেস নেই। যারা তোমরা ভাবছো যে কোশ্চেন আমার থেকে আসবে না, একদমই ভুল, কারণ আমারগুলোই আসবে, একটু ঘুরিয়ে আসতে পারে কিন্তু সেম ওগুলোই আসবে। শুধুমাত্র তোমার যদি ডাউট হচ্ছে স্যার আমি এটা বুঝতে পারছি না, তুমি পরীক্ষার হলে বসে আছো, তুমি বুঝতে পারছো না এটার ইয়েটা কি, মানেটা কি,
যেখানে এক্সামিনার যে থাকবে ইনভিজিলেটর তাকে জিজ্ঞেস করবে, স্যার একটু মানেটা বলে দিন প্লিজ, ঠিক আছে? মানেটা চাইবে শুধুমাত্র কোশ্চেনের। হোয়াট ফিলিং ডাজ দ্য পোয়েম গ্রিন হাউস এফেক্ট এভোক ইন দ্য রিডার্স রিডিং ন্যাচার পলিউশন? গ্রিন হাউস এফেক্ট থেকে আমি বলেছি 100% কমন আসবে, অবশ্যই পড়ে যাও। এখানে বলেছে যে নেচার আর পলিউশনটাকে কি করে দেখানো হয়েছে, এটা একদম ইজি। তোমরা যদি সামারিটাও লিখে দাও অথবা তোমরা যদি সেন্ট্রাল থিমটাও লিখে দাও তবুও অনেক, সেটাই অ্যান্সার হয়ে যাবে। যারা নতুন করে পড়তে চাও তারা এখান থেকে আইডিয়াল অ্যান্সারটি লিখে নিও। এরপর সবার লাস্টের সেকশনে চলে এসেছি আমরা, সেটা হলো কি সেকশন ই। সেখানে 10 মার্কস থাকবে, হয় তোমাকে এসে করতে হবে। এসে মানে কি প্রবন্ধ রচনা যেটাকে বলা হয় বাংলাতে, সেটা তুমি 10-এ 10 পাবে যদি সেটা করো, অথবা তুমি যদি ব্লগ রাইটিং করো তাহলে সেখানে 5 থাকবে, আর ইমেল রাইটিং করলে সেখানে 5। মানে সঙ্গে তোমাকে দুটো করতে হচ্ছে, হয় এসে করো নয়তো ব্লগ আর ইমেল দুটোই করো, ঠিক আছে? 5-5-10, আর এদিকে এসে রাইটিংয়ে একাই 10। এবার যারা তো আমার স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি বলেছি ব্লগ আর ইমেলটা করতে, কারণ তোমাদের কমন তো পড়বেই। কমন বলতে গেলে একদম ইজি টপিক থাকবে, তোমরা যা যা প্র্যাকটিস করে গেছো সেগুলো কমন থাকবে, নাহলে তার থেকে ইজি থাকবে। যখন দেখবে পরীক্ষা এত ইজি এসেছে, তুমি যখন লিখবে সেটা 4 করে 8 পেয়ে যাবে, কিন্তু এসে রাইটিংয়ে আনকমন যদি পড়ে যায় তাহলে 6 বা 5 তোলাও কিন্তু দায় হয়ে যাবে, বলে রাখি। এখানে দেখে নাও এসে রাইটিং দিয়েছে আরবানাইজেশন অ্যান্ড দ্য লস অফ ন্যাচারাল স্পেস। মানে এই যে শহর বাড়ছে, শহরের যে ঘিঞ্জি এরিয়াগুলো বাড়ছে এবং জায়গা নেই, এটার ফলে কি হচ্ছে এটার উপরে এসে এসেছে। ভাবো যদি এরকম এসে চলে আসে তাহলে কি করবে, কি অবস্থা হবে? যারা ইংলিশে অ্যান্সার লিখতে জানে না, শুধুমাত্র এসে মুখস্থ করে গেছে, তাদের কি হবে? তার জন্য বলি ব্লগার ইমেল রাইটিংটা বারবার প্র্যাকটিস করতে বলেছিলাম। দেখো এখানে প্রথমে আমি কোটেশন দিয়েছি, আমার যেটা ডায়লগ, যে প্রথমের দিকে উক্তি দেবে বা নীতিবাক্য দেবে। মহাত্মা গান্ধীর আমি কথাটি দিয়েছি যে পৃথিবীতে অনেক জিনিস, অনেক কিছুই আছে যে মানুষের মনকে তৃপ্ত করার জন্য, কিন্তু মানুষের লোভকে তৃপ্ত কোনোদিনই করতে পারবে না। মানে পৃথিবীতে যেই জিনিসগুলো আছে সেগুলো মানুষের মনকে তৃপ্ত করলেও লোভকে করতে পারবে না। তো এটাকে শেষ করেছি এভাবে, আর নিচে দিয়েছি একটা, দ্য সিটি ইজ নট কংক্রিট জঙ্গল, ইট ইজ হিউম্যান জু। ওকে, আরবান ফ্লাডিং একই চলে এসেছে টপিক, সেম মডেলে, যে আরবান ফ্লাডিং ইন মেট্রো সিটিস। ফ্লাডিং মানে হচ্ছে বন্যা, যে শহরের মধ্যে মেট্রো সিটিসের মধ্যে বন্যা হচ্ছে, জল যাওয়ার রাস্তাই নেই, ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে, সেটার উপরে এসেছে। দিল্লিতেই গত বছরে প্রায় অনেক স্টুডেন্টস মারা গেল, ঠিক আছে? কি কারণে? কারণ এই ফ্লাডের জন্য। নাও দেখে নাও, এরপরে আমাদের নিজস্ব টপিকে চলে এসেছি আমরা তো এসে করবো না, আমরা করব ব্লগ। সেটা এসেছে কমফোর্ট ভার্সেস ক্লাইমেট, দ্য কস্ট অফ মডার্ন লিভিং। মানে আমরা যে এই যে এসি চালাচ্ছি, ফ্রিজ চালাচ্ছি, এর ফলে কি হচ্ছে? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাই না? সিএফসি, ক্লোরোফ্লুরো কার্বন, ওজোন গ্যাস, এগুলো বেড়ে যাওয়ার ফলে আমাদের পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সেটার উপরে ব্লগ লিখতে হবে আমাদের। সেই ইয়েটা কি? TIDCC। টি টি মানে টাইটেল, ইন্ট্রোডাকশন, ডিটেলস, কনক্লুশন, কল টু অ্যাকশন। আর কল টু অ্যাকশনে আমি বলেছি কি লিখতে হবে জানো সবাই, যে প্লিজ রাইট ডাউন ইয়োর রিমার্কস, ঠিক না? প্লিজ রাইট ডাউন ইয়োর রিমার্কস। দেখে নাও, খুবই কম, 75 ওয়ার্ডে লিখতে হবে। 75 ওয়ার্ডে, মনে রাখবে বেশি লিখতে যাবে না, সময় নষ্ট হবে, নাম্বারও তোমার আসবে না কিন্তু বেশি লিখলে। যতটা বলেছে ততর মধ্যেই লিখবে। এরপরে এসেছে পোস্ট প্যান্ডেমিক ট্রাভেল। পোস্ট প্যান্ডেমিক ট্রাভেল মানে হচ্ছে সেই যে করোনা হলো তারপরে ট্রাভেলটা মানুষের বেড়ে গেল, ঠিক আছে? ট্রাভেলটা, মানুষের ভ্রমণটা বেড়ে গেল, সবাই ভ্রমণ করতে শুরু করলো। মানুষ বুঝতে পারলো যে আসলে স্বাধীনতা বলতে কি বোঝায়। মানুষ যখন 1.5 বছর 1 বছর বাড়ির ভেতর আটকা পড়েছিল তখন মানুষ বুঝতে পারলো যে স্বাধীনতা কী জিনিস। তো দেখো এটার ইন্ট্রোডাকশন দিয়েছি, ডিটেলস দিয়েছি, TIDC কনক্লুশন, আর লাস্টে হচ্ছে C কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনটা তোমরা জানোই যে কী লিখতে হবে, প্লিজ রাইট ডাউন ইয়োর রিমার্কস, তাই না? তাহলে আমরা এভাবেই কিন্তু শেষ করে নিলাম আমাদের এই পুরো মডেল সেট 3টি। আরেকটি রয়েছে, সরি, এখানে আরেকটি ইমেল রয়েছে। ওকে,
ইমেল কি হচ্ছে, ইলেকট্রনিক একটা স্টোরকে আমাদের ইমেল লিখতে হবে। তোমার একটা মেশিন খারাপ হয়ে গেছে, রেফ্রিজারেটর, তুমি নিয়ে গেছিলা এটা কিন্তু খারাপ বেরিয়েছে, তো সেটাকে নিয়ে ইমেল লিখতে হবে। অনেকে বলছিল স্যার আমরা ডেটটা কোথায় লিখবো, ওপরে লিখবে, দেখবে তোমরা মোবাইলে খুলে যে জিমেলের ওপরে ডেট লেখা থাকে, তাই ওপরেই লিখবে 13 ফেব্রুয়ারি 2025, সরি এখানে 26 হওয়া উচিত, ওয়াও 26 হওয়া উচিত এখানে। তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষার ডেটটা দিয়েছি আমি। তারপরে ফ্রম কোয়েল, এখানে আমি আমার একটি স্টুডেন্টের নাম দিয়েছি, আর টুতে তোমার সেই ইলেকট্রনিকের জিমেলটা লিখে দেবে। যদি ধরে নাও ইলেকট্রনিক স্টোর আছে, ইলেকট্রনিক স্টোর @gmail.com। যদি স্কুল আছে তাহলে স্কুলের নাম দিয়ে, যে কোনো একটা স্কুলের নাম দিয়ে @gmail.com। যদি লেখা আছে যে ধরে নাও কোনো বইয়ের দোকান, তো বইয়ের যে কোনো একটা দোকান, যেমন মা বুক স্টল দিয়ে @gmail.com। যদি ধরে নাও কোনো স্পোকেন ইংলিশ ক্লাস আছে, তাহলে যে কোনো একটা লার্ন ইংলিশ @gmail.com, এরকম করে তুমি লিখে দেবে। তারপরে সাবজেক্টটা তুমি কোথা থেকে লিখবে, লিখবে তুমি একদম এখান থেকে, যে ওপরে হেডিং দেওয়া থাকবে, তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকেই জাস্ট নামিয়ে দেবে। রিপোর্টিং এ ম্যালফাংশন রেফ্রিজারেটর, এইটুকু লিখলেই হবে। এখানে একটু আলাদা করে লেখা আছে, তুমি ওটাও টুকে দিতে পারো। অর্ডার নাম্বার একটা বানিয়ে লিখে দেবে, ঠিক আছে, আমি লিখেছি 1 2 3 4 5, ওকে। তারপরে কবে নেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি কী বলতো, সেখানে লিখে দেওয়া থাকবে যে কি কি তোমাকে মেনশন করতে হবে। এখানে যেমন নামটা মেনশন করতে বলেছিল, করেছি। তারপর তারিখটা বলেছিল, করেছি। অর্ডার নাম্বার বলেছিল, করেছি, ওকে। তারপরে সবার নিচে যে তোমাকে ইয়োর্স ফেথফুলি, এগুলো সব বাঁদিকে রাখতে হবে। অনেক টিচার ভুল করিয়েছে, অনেক বাচ্চা ভুল করছে যে তারা ডান দিকে লিখছে। ডান দিকে বাবু লেটারে লিখতে হয়, এটা ইমেল, এটা কখনো ডান দিকে লেখা যায় না। যেমন মোবাইলে যদি তোমরা এন্টার করো, ওটা বাঁদিকে চলে আসে নাকি ডান দিকে চলে আসে, বাঁদিকে আসে, তো বাঁদিকেই লিখবে, এই যে বাঁদিকেই লিখবে, ঠিক আছে। এটা কিন্তু মোবাইল বা ইলেকট্রনিক্সে লিখছো, এটা কোনো লেটার নয়, ঠিক আছে, মনে রাখবে। আধুনিক হওয়ার চেষ্টা করো একটু। তারপরে তোমার একটা কোনো নাম্বার দিয়ে দেবে, তোমার নিজস্ব নাম্বার দরকার নেই, জাস্ট একটু ঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবে, লাস্টে জাস্ট একটা বানিয়ে দিয়ে দিবে, ওকে। লাস্টে এরপরে কি আসছে, যে তোমার পরীক্ষা নেওয়া হয়েছিল আর পরীক্ষায় তোমার কম নাম্বার এসেছে, তার জন্য তুমি রিকোয়েস্ট করছো এক্সামিনারকে আরেকবার খাতাটাকে ভালো করে চেক করার জন্য, যেমন রিভিউ করার জন্য। তো এই যে এখানে কোশ্চেনটা, এখানে তারিখ, এখানে তোমার জিমেল, এখানে হচ্ছে তার জিমেল। আচ্ছা, এখানে বলেছিল কাকে, এক্সামিনারকে লিখতে হবে, তো তুমি examiner@gmail.com, সেটা উপরে দেওয়াই থাকবে স্পেলিং, জাস্ট ওর নামটা দিয়ে @gmail.com, ওকে। সে যে এটা পেঁচানো আছে ওটাকে বলে @ কি বলে, @। তারপরে এখানে একটা ভুল হয়েছে, এখানে ডিয়ার স্যার বা রেসপেক্টেড স্যারটা লেখা হয়নি, অবশ্যই লিখতে হবে রেসপেক্টেড স্যার, স্যার লিখে কমা দিতে হবে, ঠিক আছে। কি বললাম, রেসপেক্টেড স্যার বলে কমা দিতে হবে। তারপরে এইভাবে শুরু করতে হবে যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12 সেকশন বি, ঠিক আছে। তারপর পুরোটা লেখার পরে তুমি শেষে তোমার নিজের নাম দিলে, রোল নাম্বার দিলে, আর ক্লাসের সেকশন দিয়ে দিলে। এবার স্যার এখানে আমরা মোবাইল নাম্বার কেন দিলাম না, কারণ এটা স্কুলে লিখছো অথবা একটা তোমার শিক্ষণীয় প্রতিষ্ঠানে লিখছো, যেখানে তোমার খাতাটা চেক হবে, তোমার নাম্বারের ওখানে দরকার নেই, রোল নাম্বার দরকার, ক্লাস দরকার, ওকে। তো যারা যারা আমার সাজেশন ব্যাচে, দ্য লেজেন্ডস ব্যাচে আছো, তারা পিডিএফটা অ্যাড করে দিয়েছি, তোমরা নিয়ে নিও, কাউকে জোর করা হচ্ছে না, প্লিজ। আমার এই সাজেশন ব্যাচ নিয়ে তোমার টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে। তোমরা এই ভিডিওগুলো থেকে ফ্রিলি শেখো, এবং আমার চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর লাইক করে দাও। আর এই ভিডিওটার নিচে দেখবে একটি হাইপ বাটন আছে, হাইপ করে দিও। আমি আরও একটি সুন্দর মডেল সেট নিয়ে আসছি, আর কালকে কিন্তু আমি সারাদিন রয়েছি তোমাদের সঙ্গে, পুরো দমে একদম ইংলিশ রিভিশন হবে। সি ইউ সুন গাইস।